বরফের মরুভূমির দেশ স্পিতি ভ্যালি। বন্ধুরা, ভ্রমণ প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। চোখের সামনেই বরফ ঢাকা পাহাড়, আর চোখ বন্ধ করলেই শুনতে পাচ্ছ স্পিতি নদীর সেই গর্জন। বন্ধুরা, যখন তোমরা জায়গাটিতে যাবে লিটারালি তোমাদের গায়ে কাঁটা দেবে, কারণ এতটা সুন্দর যে প্রকৃতি নিজেকে সাজিয়ে রাখতে পারে সেটা স্পিতি ভ্যালি না দেখলে তোমরা কখনো বিশ্বাস করতে পারবে না। আমি যখন গেছিলাম সিরিয়াসলি বলছি, মানে আমার লিটারালি গায়ে কাঁটা দিয়েছিল, কারণ এত সুন্দর কিছু হতে পারে মনে হচ্ছে যেন ছবির মতন সামনে কেউ এঁকে দিয়েছে। মানে ছোটবেলায় হতো না যে আমরা কিছু পেন্টিং দেখতাম একদম পুরো নিখুঁত, সেই রকম একটা অভিজ্ঞতা। মানে আমি বলে বোঝাতে পারবো না। ইভেন এই ভিডিওটা যখন বানাচ্ছি আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে, মানে যে কি যে আমি দেখে এসেছি, মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। তো শহরের জীবন থেকে একটু ব্রেক নিয়ে যদি তোমরা নিজেদের মানসিক শান্তির জন্য যেতে চাও কোথাও একটা সুন্দর জায়গায় ঘুরতে, তাহলে অবশ্যই স্পিতি ভ্যালি প্ল্যান করো। আর এই প্ল্যান করতে আমি তোমাদের ডেফিনেটলি হেল্প করব, কারণ আমি নিজে জায়গাটিকে এত সুন্দরভাবে উপভোগ করেছি, এত সুন্দরভাবে এনজয় করেছি যে আমি সবার সাথে সেটা শেয়ার করতে চাই আর সবাইকে হেল্প করতে চাই। সবাইকে বলবো যে ডেফিনেটলি একবার হলেও তোমরা যাও, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ভারত আর তিব্বতের মাঝখানে অবস্থিত 14,000 ফিট উঁচুতে পাহাড় দিয়ে ঘেরা অসম্ভব সুন্দর একটা ডেস্টিনেশন হচ্ছে স্পিতি ভ্যালি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পিতি ভ্যালি তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কত খরচা হতে পারে এবং স্পিতি ভ্যালিতে গিয়ে কি কি দেখার জায়গা আছে তার একটা সম্পূর্ণ ট্যুর গাইড। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার আগে জেনে নেওয়া যাক স্পিতি তোমরা কিভাবে যাবে। তো বন্ধুরা, স্পিতি যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে সিমলা থেকে কিন্নর হয়ে তোমরা যেতে পারবে, একটা হচ্ছে মানালি দিয়ে যেতে পারবে। তবে শীতকাল পড়লে মানালির রাস্তাটা বন্ধ হয়ে যায়, কারণ ওটা সম্পূর্ণ একটা অফ রোডিং একটা রাস্তা, তার জন্য ওটা সম্পূর্ণ ক্লোজ থাকে। বাট সিমলা থেকে কিন্নর হয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা সারা বছরই খোলা থাকে। তো তার মানে সারা বছর তোমরা স্পিতি যেতে পারবে। তো এবার জেনে নেওয়া যাক কোন টাইমটায় স্পিতি যাওয়ার জন্য সবথেকে বেস্ট টাইম। সেটা হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর। অক্টোবরের পর উইন্টার সিজন চলে আসে, আর উইন্টার সিজনে রাস্তা বন্ধ থাকার চান্সেস থাকে, তার জন্য অক্টোবর অবধি সবথেকে বেস্ট টাইম স্পিতি প্ল্যান করার জন্য। তবে এমন অনেক ভ্রমণপ্রেমী মানুষ আছে যারা কিন্তু উইন্টার স্পিতিটাকে উপভোগ করতে চায়, তারা অবশ্যই অক্টোবরের পরেই প্ল্যান করে শুধুমাত্র সেই অসম্ভব সুন্দর বরফের ঢাকা স্পিতি ভ্যালির সৌন্দর্য উপভোগ করার জন্য। তো চলো এবার জেনে নেওয়া যাক স্পিতি ভ্যালি তোমরা কিভাবে পৌঁছাবে। আমরা যেটা করেছিলাম, আমরা কলকাতা থেকে চণ্ডীগড় ওভার দ্য ফ্লাইট গেছিলাম, দেন ওখান থেকে আমরা একটা ক্যাব হায়ার করে নিয়েছিলাম। তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো, চাইলে ফ্লাইটেও যেতে পারো। চণ্ডীগড় থেকে খুব ইজি হয়ে যায় মানালি হয়ে স্পিতি যাওয়া বা সিমলা হয়ে স্পিতি যাওয়া, তো তার জন্য তোমরা চাইলে ক্যাবও হায়ার করতে পারো। ক্যাবের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়ান অফ দ্য ট্রাস্টেড ড্রাইভার, আর ভীষণ ভালো ছিল যে আমাদের ড্রাইভার ছিল সন্দীপ ভাইয়া, ভীষণই ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। পুরো রোড ট্রিপটা আমরা খুব এনজয় করেছি, আর ডিফারেন্ট লোকেশনে উনি আমাদের ডিটেলস ইনফরমেশনও বলেছে। তো তোমরা যদি একটা নলেজেবল ড্রাইভার নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, তোমরা একটা বেস্ট সার্ভিস পাবে। ট্রিপের স্টার্টিংটা আমাদের বেশ ভালো হয়েছিল, যখন সেই ক্লাউডি ওয়েদারে গাড়িটা যখন চণ্ডীগড় ছেড়ে সিমলা হয়ে যাচ্ছিল। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে চণ্ডীগড় থেকে ডিরেক্ট চিৎকুল, 12 ঘন্টার জার্নি ছিল। তো আমাদের হিসাব অনুযায়ী যে আমরা ইভিনিংয়ের মধ্যে পৌঁছে যাব, কিন্তু যেহেতু অগস্ট মাস ছিল তো আমরা ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, বাট ভাবিনি যে রোড কন্ডিশন খারাপ থাকবে। কিন্তু আমাদের সাথে সেটাই ঘটলো। রাস্তার রোড কন্ডিশন খুব একটা ভালো ছিল না, দু এক জায়গায় আমাদের টাইমটা অনেকটা ওয়েস্ট হয়েছে বিকজ রাস্তায় কাজ চলছিল। তো এই করে পৌঁছতে আমাদের অলমোস্ট রাত 2টো বাজতো। তো তার জন্য ড্রাইভার দাদা আমাদেরকে সাজেস্ট করলো যে আপনারা রামপুর বলে একটা জায়গা আছে, ওখানে স্টে করে যান আজকের মতো, দেন আমরা আর্লি মর্নিংয়ে উঠে ওখান থেকে বেরিয়ে যাব। তো আমরা ওনার কথা শুনে সেটাই ফলো করলাম। রামপুরে আমরা ছিলাম দ্য হোটেল হিমালয়ান হেরিটেজ, এই হোটেলটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর ছিল। তবে এই রোড ট্রিপটাতে আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো যে স্পিতি ভ্যালি বা লাদাখ এই সমস্ত জায়গায় প্ল্যান করার আগে যদি তোমরা রোড ট্রিপ প্ল্যান করো তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো যে হোটেল বা হোমস্টে কিছু বুক করে যাবে না,
তোমাদের সাথে জাস্ট একটা গাড়ি বুক করে নেবে এবং যেখানে যেখানে তোমরা যেদিন পৌঁছবে সেখানকার লোকাল হোটেলসে তোমরা রুম নিয়ে থাকতে পারো। আর এই প্রবলেমটা শুধুমাত্র ডে 1-এ হয়নি, এরপরেও স্পিতি ভ্যালির যে ট্রিপটা আমরা কমপ্লিট করেছি তার মাঝখানেও 1-2বার হয়েছে আমাদের সাথে এরকম অনেক ইনসিডেন্ট, তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি চাই না যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তোমরা যাতে গিয়ে ওই ধরনের কোনো প্রবলেম ফেস করো। তো আমি যেটা করেছিলাম, আমি যে সমস্ত জায়গা মানে যেখানে যেখানে আমরা স্টপ নেব সেই সমস্ত জায়গাগুলোতে আমি হোটেলস বুক করে গেছিলাম, কিন্তু স্পিতি ভ্যালির রোড কন্ডিশন কেউ বলতে পারে না কখন কি হয়ে যায়। আমরা ল্যান্ডস্লাইডেও ফেসেছিলাম, ইয়েস গাইজ, আমরা ল্যান্ডস্লাইডেও ফেসেছিলাম। তার জন্য আমরা একটা সম্পূর্ণ রাত রাস্তায় কাটিয়েছি জীবন হাতে নিয়ে, কারণ দুদিকেই ল্যান্ডস্লাইড হয়েছিল, মাঝখানে 3টে গাড়ি ফেসে গেছিলো, তাদের মধ্যে আমাদের গাড়ি ছিল একটা। আমরা জানতাম না যে আমরা আদৌ বাঁচবো কিনা। ওখানকার লোকালস যে আর্মি অফিসার্সরা আছে এছাড়াও কিছু লোকাল লোকজন এসে আমাদেরকে হেল্প করেছিল। তো এটাও একটা মানে ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, এই ধরনের এক্সপিরিয়েন্স আমার এর আগের কোনো ট্রিপে হয়নি। তো তোমরা যদি একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ করতে চাও তাহলে স্পিতি ডেফিনেটলি প্ল্যান করো। রামপুরের হোটেল হিমালয়ান হেরিটেজটা বেশ ভালো ছিল, তোমরা যেমন দেখতে পাচ্ছ ভিডিওতে। হোটেলটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং একদম নতুন একটা প্রপার্টি। তো আমরা যখন ভেতর দিকে ঢুকে দেখলাম রিসেপশন এরিয়াটাও বেশ সুন্দরভাবে ডেকোরেট করা, তার সঙ্গে সঙ্গে এদের রেস্টুরেন্ট ফেসিলিটিও আছে, রেস্টুরেন্টটাও খুব ওয়েল মেনটেন ছিল। এছাড়া যখন আমি রুমে গেলাম, রুমেও এদের বিভিন্ন ধরনের ফেসিলিটি ছিল, যেমন স্যানিটাইজার অ্যাভেলেবল ছিল, কিন্তু কোনো আউটসাইড ফুড ওরা অ্যালাউড করে না। এছাড়াও 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ গেস্ট আর অ্যালাউড। তো এই ধরনের ফেসিলিটি তোমরা ওখানে পেয়ে যাবে। এছাড়া রুমটা তো বেশ ভালোই ছিল, যথেষ্ট কমফোর্টেবল ছিল। ওই রাত্রে যেহেতু আমরা অনেকটা জার্নি করেছিলাম তার জন্য আমরা ননভেজ খাবার অর্ডার করিনি, আমরা ভেজ অর্ডার করেছিলাম, যদিও বা ননভেজ ওখানে অ্যালাউড। তো ভেজ খাবার খেয়ে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, নেক্সট ডে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে তার জন্য। এই হোটেলটা যেহেতু 4 স্টার ক্যাটাগরির একটা হোটেল ছিল তার জন্য এখানকার পার নাইট কস্ট আমাদের পড়েছিল 3600 টাকা করে। বাট আমি যখন অনলাইন চেক করলাম দেখলাম ওটা ফ্ল্যাকচুয়েট হয়, মানে সিজন ওয়াইজ ওটা চেঞ্জও হয়, কখনো কখনো বেশিও হতে পারে, কখনো সেটা কমও হতে পারে। তো যদি তোমরা এই হোটেলটা বুক করতে চাও স্পিতি প্ল্যান করার আগে, তাহলে ভালো করে অনলাইন চেক করে নেবে। যেহেতু আমরা অফলাইন করেছিলাম তার জন্য হয়তো আমাদের একটু বেশি পড়েছে, অনলাইন করলে কখনো কখনো ডিসকাউন্টও পাওয়া যায়। আর একটা কথা না বললেই নয়, এখানকার রুম সার্ভিস ভীষণ ভালো ছিল। আমরা যখন যেরকম ডেকেছি ওরা ইনস্ট্যান্ট আমাদেরকে সার্ভিস দিয়েছে। এছাড়া ওরা ভীষণ হেল্পফুল ছিল, কারণ আমি যেহেতু ল্যাপটপ ক্যারি করিনি তার জন্য আমি হার্ড ডিস্কে আমার ক্যামেরার ডেটাগুলো ট্রান্সফার করার জন্য ওদের কম্পিউটারটা জিজ্ঞেস করেছিলাম যে ওরা আমাকে অ্যালাউ করবে কিনা ডেটা ট্রান্সফারের জন্য, সেখানেও ওরা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছিল। তো ওভারঅল বলতে গেলে এই হোটেলটিতে আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, তো আমি হাইলি সাজেস্ট করব তোমরা যদি কেউ যাও। অবভিয়াসলি তোমরা রিভিউ চেক করেই যাবে, কিন্তু আমি যেহেতু ওখানে থেকেছি তার জন্য আমিও তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করছি। টায়ার শরীরে আমি রুম ট্যুরটাও করে দিচ্ছি। তোমরা যেমন দেখতে পাচ্ছ এদের ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার ছিল, ওয়াশরুমে বেসিক নেসেসারি যে জিনিসপত্রগুলো থাকার দরকার সমস্ত কিছুই অ্যাভেলেবল ছিল। এছাড়া এবার তোমাদের আমি দেখিয়ে দিই রুমটা। রিচি দেখতে পাচ্ছ, রিচি অলরেডি এখন রিল্যাক্স মোডেই আছে। রুমটাও ভীষণ ভালো ছিল, আর উইন্ডো দিয়ে বাইরের যে মেন রোডটা দেখা যাচ্ছিল, ভালো ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। রাত্রে যেহেতু সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, তো শোয়ার সাথে সাথেই আমরা ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে উঠলাম, উঠে সবাই মিলে ফটাফট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চিপকুলের উদ্দেশ্যে।
শান্তি যেখানে চুক্তি ছাড়াই চিরস্থায়ী, পথ যেখানে ভয়ঙ্কর সুন্দর, আর নির্জনতা যেখানে গভীর, সেই অচিন পুরীর নামই হচ্ছে চিৎকুল। ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। যখন তোমরা চিৎকুল যাবে, সেই পথটা যে কি অসম্ভব ভয়ঙ্কর আর অসম্ভব সুন্দর, প্রকৃতি নিজেকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। অনেক পর্যটকরা আছে যারা চিৎকুলে গিয়ে একদিন বা দুদিন স্টে করে, তোমরাও চাইলে গিয়ে স্টে করতে পারো। চিৎকুল ভীষণ সুন্দর জায়গা, আর যাওয়ার পথে তোমরা অনেক কিছু দেখতেও পাবে। কিন্তু আমাদের কাছে যেহেতু টাইম কম ছিল, তার জন্য আমরা চিৎকুলে স্টে করিনি। আমি অ্যাকচুয়ালি জানি না এই জায়গাটা কি, বাট কিন্নর ঢুকতে যাওয়ার পথে উনি বললো যে এটা নাকি কিন্নর, বাট অসাধারণ ভিউ। আমি জাস্ট বর্ণনা করতে পারবো না, এত এত সুন্দর। আমরা তো এখানে জাস্ট গাড়ি দাঁড় করিয়ে প্রচুর ছবি তুললাম, প্রচুর ইনস্টাগ্রাম রিলস বানালাম। ড্রাইভার চেল্লাচ্ছে তখন থেকে, ভাইয়া থোড়া স্মাইল। তোমরা দেখতেই পেলে আমার কি অবস্থা। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। রাস্তায় যেখানে যেখানে ভিউ পেয়েছি সেখানে দাঁড় করিয়েছি গাড়ি। আর এক্স্যাক্টলি এই কারণেই আমি অলওয়েজ ক্যাব হায়ার করি, কারণ সেটা ওই 5 দিন বা 6 দিন যে কদিনেরই ট্রিপ থাকে না কেন, সেই কদিনই ওটা আমার প্রপার্টি হয়। আমি যেখানে খুশি সেখানে দাঁড় করাই। আর আমি যেহেতু একজন নেচার লাভার, আর আমার মতন যারা নেচার লাভার আছে তাদের জন্য তো এটা একটা উপরি পাওনা, কারণ যেখানে যেখানে ভিউ পাবে সেখানে দাঁড় করিয়ে সেই জায়গাটাকে এনজয় করা, সেই জায়গাটার যে ভিউটা সেটা উপভোগ করা, সেটাই তো একটা অনেক বড় পাওনা, তাই না? তো চিৎকুল যাওয়ার পথে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, আমরা ব্রেকফাস্ট করিনি, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা ওখানে একটা মাতা রানীর মন্দির পেয়ে গেছিলাম, আর ওখানে ওরা প্রসাদ বিতরণ করছিল। তো আমরা ওখানকারই প্রসাদ অ্যাজ এ ব্রেকফাস্ট খেলাম। খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম চিৎকুলের উদ্দেশ্যে। শীতের 3টে মাস পুরো বরফের তলায় চলে যায় চিৎকুল, বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য অঞ্চল থেকে। তখন নিচের উপত্যকায় চলে যেতে হয়, না হলে ঘরে বসে থাকতে হয়। তো যারা পর্যটক হিসাবে শীতকাল বা বর্ষাকালে যেতে চাও, তাদেরকে বলবো যে বর্ষাকালটা একটু অ্যাভয়েড করো, কিন্তু শীতকালে তোমরা যেতেই পারো, কারণ শীতকালটা অসম্ভব সুন্দর থাকে, তবে অনেক রাস্তা বন্ধ থাকে। তো একটু খোঁজখবর নিয়ে তারপরেই প্ল্যান করবে। তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে ঘুরে আসতে পারো 3 কিলোমিটার দূরে অবস্থিত ইন্দো টিবেটান পুলিশ ক্যাম্প থেকে। এই পর্যন্তই অ্যালাউ থাকে পর্যটকদের জন্য, কিন্তু তারপরে ওরা পারমিট অ্যালাউ করে না, কারণ ওটা চীন সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। তার জন্য একটা বিশেষ পারমিটের প্রয়োজন হয়। যারা ধরো বাজেট ট্রাভেল করতে চাও তাদের জন্য বলে দিচ্ছি, যারা ক্যাব হায়ার করতে চাও না কিন্তু তোমরা চিৎকুল ঘুরতে যেতে চাও, তার জন্য তোমরা কলকাতা থেকে যদি কেউ যাও, তাহলে হাওড়া থেকে কালকা মেল ধরে তোমরা সিমলা পৌঁছাতে পারো। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে তোমরা চিৎকুল যেতে পারো। 266 কিলোমিটার দূরত্ব সিমলা থেকে। এবার যেহেতু আস্তে আস্তে হাই অল্টিটিউডের দিকে আমরা যাচ্ছিলাম, তার জন্য আমি কিছু স্পেসিফিক জিনিসপত্র আমার সাথে অলওয়েজ ক্যারি করেছিলাম এই সম্পূর্ণ ট্রিপটাতে। যেমন তোমরাও যদি প্ল্যান করো তাহলে এগুলো অবশ্যই মাথায় রাখবে। কর্পূর নিয়ে যাবে সাথে করে, তার সঙ্গে সঙ্গে তোমরা একটা অক্সিজেন সিলিন্ডার রাখবে, মানে ছোট যে অক্সিজেন সিলিন্ডার পোর্টেবল যেগুলো হয় সেগুলো। তার সঙ্গে সঙ্গে কিছু শুকনো খাবার তোমরা ক্যারি করতে পারো, আর পর্যাপ্ত পরিমাণে শীতের জামা কাপড় আর পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করবে। এই জিনিসগুলো তোমাদের সাথে অবশ্যই থাকা দরকার। আর তার সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিক মেডিসিন, যেমন মাথা ব্যথার ওষুধ, ভমিটিংয়ের ওষুধ, এগুলো তো বেসিক জিনিস, এগুলো তো অলমোস্ট সবাই ক্যারি করে। এগুলো একটু মাথায় রেখে তারপরেই তোমরা এই প্ল্যানটা করো। যারা নেচার লাভার তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব যে একবার হলেও চিৎকুল যেও। আর চিৎকুলটাকে ইন্ডিয়ার লাস্ট ভিলেজও বলা হয়। এখানে চাচা চাচির ধাবাতে তোমরা যেতে পারো, সেটাও অসম্ভব সুন্দর, কিন্তু আমাদের কাছে যেহেতু টাইম ছিল না আমরা তার জন্য ওটা স্কিপ করেছিলাম।
কিন্তু ট্রাস্ট মি, আমি যখন চিৎকুল পৌঁছাচ্ছিলাম মানে অন দ্য ওয়ে বিউটিটা এতটাই বেশি ছিল, এতটাই সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল যে হয়তো আরেকটু হাতে টাইম নিয়ে আসলে ভালো হতো। তো আমি ডেফিনেটলি আবার হয়তো প্ল্যান করব খুব শিগগিরই। আমি পৌঁছে গেছি চিৎকুল। আর চিৎকুলে আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এখানে ভীষণ সুন্দর অ্যাপেল ট্রির বাগান আছে, তাই ভাবলাম যে একটু নিচে গিয়ে দেখি যে কেমন ওদের অ্যাপেল ট্রিগুলো, কারণ অরিজিনাল এরকম অ্যাপেল ট্রি তো আমরা দেখিনি কোথাও। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। চিৎকুল যাওয়ার পথে আর চিৎকুল পৌঁছানোর পর তোমরা অসম্ভব সুন্দর ভিউ যেমন দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে রাস্তার দুধারে দেখতে পাবে অ্যাপেল ট্রি, মানে আপেল গাছ ভর্তি। আর প্রত্যেকটা আপেল গাছে আপেল ধরা ছিল, মানে ওটা জাস্ট হয়েছিল তখন, ওরা তখনও পারেনি, বাট আপেলগুলো একদম পুষ্ট আপেল, মানে ছোট ছিল না, যথেষ্ট বড় ছিল। আমরা তো মানে গাছগুলো দেখে মনে হচ্ছিল যেন কতক্ষণে পারবো, বাট লিটারেলি আমরা টাচ করিনি, জাস্ট একটাই অ্যাপেল পেরেছিলাম, পেরে নিয়ে আমরা চলে এসেছি। আমি যেমন আইটিনারিটা বানিয়েছিলাম সেই আইটিনারি অনুযায়ী তো আমাদের কিছুই হচ্ছিল না, কিন্তু সেটা অনুযায়ী যদি হতো তাহলে চিৎকুলে বাসপা নদীর ধারে একটা বাসপা ক্যাম্প আছে, ওখানে আমাদের 1 নাইট থাকার কথা ছিল। কিন্তু যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেল আর পরের দিন আমরা এখন মানে অলমোস্ট দুপুর হতে চলেছে, আমরা তখন পৌঁছাচ্ছি চিৎকুল। তো তার জন্য চিৎকুলে আমরা বেশি একটা টাইম কাটালাম না, বাসপা নদীর ধারে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে খুব সুন্দরভাবে জায়গাটাকে এনজয় করে দেন আমরা ওখান থেকে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। আমরা অলমোস্ট পৌঁছাতে চলেছি 11,320 ফিট উচ্চতায় অবস্থিত চিৎকুল গ্রামে। বন্ধুরা, অন দ্য ওয়ে তোমরা বাস স্ট্যান্ডও পেয়ে যাবে। এখান থেকে HRTCর বাস ছাড়ে, সারাদিনে 2টো বাস ছাড়ে, একটা হচ্ছে চণ্ডীগড় যায়, একটা হচ্ছে রেকনপিও যায়। তো তোমরা যারা ধরো চিৎকুল আসতে চাও, বাজেট ট্রিপ করতে চাও, তারা বাসটাকেও অ্যাজ এ অপশন নিতে পারো। তো আমারও ইচ্ছা আছে একবার বাজেট ট্রিপ আমি করব, লেটস সি কবে করতে পারি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাসপা নদীর ধারে। বাসপা নদীর ধারে পৌঁছানোর পর আমি জানি না যে তখন কি হয়েছিল, পুরো বাচ্চাদের মতো আমরা এদিক ওদিক ছুটে বেরিয়েছি, পাথর নিয়ে খেলা, জল নিয়ে খেলা, মানে কিভাবে যে 1-2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর ছবি তুলেছি।
আর জায়গাটাকে যত রকমভাবে এনজয় করা যায় আমরা করেছি। এছাড়াও এখানে তোমরা দেখতেই পাবে যে এখানে ক্যাম্প আছে, দেখো তোমরা ভিডিওতে ক্যাম্পগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই ক্যাম্প বুক করেও আসতে পারো। আমরা যেমন করেছিলাম ক্যাম্প আমাদের অলরেডি বুক ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা থাকতে পারলাম না। তো এখানে যদি তোমরা ক্যাম্প সাইডে থাকো অবশ্যই শীতের জামা কাপড় ভালোভাবে ক্যারি করবে, কারণ রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যায়। আর এখানে ওরা ফুড প্রোভাইড করবে, তার সঙ্গে তোমরা যদি বনফায়ার করতে চাও সেটাও করতে পারো। সেই সমস্ত সুবিধা এদের এখানে অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স দেখতে পারো, আমি 1-2 কন্ট্যাক্টস ওখানে প্রোভাইড করে দেবো। এছাড়াও চিৎকুলে আসার পথে তোমরা অনেক হোমস্টে পেয়ে যাবে, হোমস্টেতেও তোমরা চাইলে থাকতে পারো, তবে অপশনস আর ভেরি লিমিটেড, মানে বিশাল হিউজ পরিমাণ নেই, খুবই কম পরিমাণে আছে, বাট তোমরা পেয়ে যাবে। তবে যদি তোমাদের কোনো থাকার প্ল্যান থাকে অবশ্যই বুকিং করে তারপরেই আসবে, যেহেতু এখানে অপশনস অনেক কম। বাঁশপা রিভার ক্যাম্প সাইডে, এই ভিউটা ইজ জাস্ট অসম। আর মানে আমরা যখন এসেছিলাম তখন ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তখন আমি ক্যামেরাটা সেরকমভাবে শ্যুট করতে পারিনি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ফাইনালি আমি আমার মনের মতো শ্যুট পাচ্ছি। এই ভিউটা না টাকা দিয়ে বিচার করা যায় না, অসাধারণ ভিউ, অসাধারণ। কি যে অপূর্ব ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো। আর এই রিভারের জলটা নাকি মানে নর্মাল টাইমে আসলে নাকি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এখন তো বৃষ্টির ওয়েদার বলে একটু জলটা নোংরা আছে, বাট আদারওয়াইজ জাস্ট দেখো, জাস্ট দেখো।
ডেস্টিনেশন হচ্ছে টাবো। টাবোতে যেতে অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে। তো মোটামুটি রাত তো হয়ে যাবে, যতটা পারবো আমি শ্যুট করার চেষ্টা করবো। সো নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই। বন্ধুরা, এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, তার জন্য আমি এর থেকে বেশি ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো তোমরা যদি পুরো স্পিতি ভ্যালি ট্রিপটা দেখতে চাও তাহলে নেক্সট এপিসোডের ওয়েট করো। নেক্সট এপিসোড খুব শীঘ্রই আপলোড হতে চলেছে। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।